এই পুরো এলাকা ঘুরে এই ঘরটা আর এই পাশে দুইটা ঘর মোটামুটি একটু উঁচু স্থানে আছে। আর এই পাশটা যদি আমরা দেখাই, এই পাশে মোটামুটি পানি আছে। যে ভিতরে যে ঘরগুলো আছে, বিডিগুলো যে নিচু, এগুলো মোটামুটি মনে হয় প্লাবিত হয়েছে, অনেক বেশি পানি। তো আপনাদের এখানে সবচেয়ে বেশি সংকটের মধ্যে আছেন কি নেই? আমাদের এদিকে আমরা তো অনেক ধরনের সংকটের মধ্যে আছি। তার মধ্যে প্রথমত হচ্ছে হলো আমাদের ত্রাণের খাবারের সংকট, দ্বিতীয়ত হচ্ছে হলো মেডিকেল ব্যবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমরা অনেকগুলো, কারণ আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে হলো নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ উপজেলার 2 নং গোপালপুর ইউনিয়নের মির্জানগর নামক গ্রাম। আমাদের এই জায়গা থেকে মেইন রোড মানে সদর হচ্ছে হলো অনেক দূরে, যার কারণে এই সাইডটার মধ্যে হচ্ছে হলো আশেপাশে ওই রকম কোনো ধরনের বাজারও নাই যে হচ্ছে হলো যেখান থেকে আমরা খাবারেরগুলো তো কিনে খাইতে পারবো। তো আমাদের এক খাবারের সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে হলো চিকিৎসার সমস্যা, যেটা আমরা ফেস করতেছি। আর আমরা এর সাইতে আরও বড় সমস্যার মধ্যে পড়তেছি বা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে হলো পানি যখন হচ্ছে হলো হালকা একটু টান ধরবে, মানে হচ্ছে হলো কমতে শুরু করবে পানিগুলা, তখন এই দেখেন পাশে যে হচ্ছে হলো ঘরটা, এই ঘরটা কিন্তু হচ্ছে হলো ভেঙে পড়ে যাচ্ছে। এভাবে হচ্ছে হলো আমাদের আরও কিছু ঘর আছে, সামনে পিছনে এরকম আরও কিছু ঘর আছে, যার কারণে আমরা অনেকগুলো হচ্ছে হলো সংকটের মধ্যে আছি বর্তমান পরিবেশ পরিস্থিতিতে। তারপরেও শুক্রিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা কথা বলি আমি, এই যে ছোট বাচ্চাগুলো যে আছে, এরা তো মেবি এই যে পানিতে নামতেছে, হাত দিতেছে, এরপর আবার খাবার খাইতেছে, তো এটার কি কোনো একটা ইফেক্ট পড়তেছে বাচ্চাদের মধ্যে? আমাদের হচ্ছে হলো এফেক্ট তো অবশ্যই আছে। যেমন হচ্ছে হলো এখন বর্তমানে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা এই জাতীয় রোগগুলো দেখা দিচ্ছে। পাশাপাশি শুধু বাচ্চাদের না, জি বড়দেরও একই সমস্যা। জি এই সমস্যাগুলো আমরা এখন ফেস করতেছি, বিশেষ করে হচ্ছে হলো জ্বর এবং ডায়রিয়া। জি। এই জিনিসটা হচ্ছে হলো আমাদের মধ্যে এখন অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে আমরা। আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি কতদিন যাবত পানিটা স্টেবল আছে? পানিটা স্টেবল হচ্ছে হলো লাস্ট 10 ডেজ, গত 10 দিন থেকে। গত 10 দিনের বেশি হবে, বাট হচ্ছে হলো গত 10 দিন থেকে আমরা একদম মানে পুরোপুরি সংকটের মধ্যে আছি। আচ্ছা, চলাফেরা নিয়েও মোটামুটি ভালো সমস্যা আমরা তো হচ্ছে। কোনো রকম ভাবেই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। ইলেকট্রিসিটির সমস্যা, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা তো অবশ্যই স্বচক্ষেই দেখতেছেন, যেহেতু আপনারা আসছেন অনেক দূর থেকে। আমাদের যোগাযোগের কোনো ধরনের ব্যবস্থা নাই, গাড়ি যাতায়াতের ব্যবস্থা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, তো আরেকটা বিষয় বলতে চাইতেছি, যেটা হলো যে এই যে ইলেকট্রিসিটির সমস্যাটা, এটা আপনারা কিভাবে ফেস করতেছেন? আমরা ফেস করতেছি হচ্ছে হলো এক মানে নিরসন করতেছেন কিভাবে, আর কি নিরসনে যাইতেছেন? নিরসনের কোনো ধরনের সুযোগ নেই। তবে হ্যাঁ, এখানে কিছু কিছু সংস্থা থেকে বা ফাউন্ডেশন থেকে অথবা কিছু ব্যক্তির উদ্যোগে আমরা কিছু মোমবাতি পাইছি, যার কারণে এখনও এই সমস্যা। আর পাশাপাশি হচ্ছে হলো যা আমাদের মতো ইয়ং জেনারেশনরা যারা এই ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত, যারা আমরা হচ্ছে হলো স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি, আমরা সবাই কোনো না কোনোভাবে অ্যাট এনি কস্ট আমরা 2-1টা মোবাইল হচ্ছে হলো মানে শহরে পাঠানোর চেষ্টা করতেছি, যেন তো চার্জ দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করা যায় এইভাবেই। তবে আমরা পুরোপুরিভাবে হচ্ছে হলো ইলেকট্রিসিটির সমস্যাটা কোনো রকমভাবে আমরা সমাধান করতে পারতেছি না। জি। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস শুনলাম আপনাদের এদিকে নাকি হচ্ছে যে মানে ফোন চার্জ দেওয়ার জন্য হচ্ছে যে একটা মানে পেমেন্টও মানুষ নাকি নেয়, এটা হ্যাঁ, নিচ্ছে, ফোন চার্জ নেওয়ার জন্য পেমেন্ট নিচ্ছে। আচ্ছা, আর বলেন। তবে এটা ছিল মাঝখানে দাও। শেষ 8 দিন থেকে ছিল এই সমস্যা, বা 9 দিন থেকে। বর্তমানে আমাদের মতো কিছু স্বেচ্ছাসেবী এগুলো নিয়ে উদ্যোগ নিছে জেনারেটরের মাধ্যমে। এখন আবার হচ্ছে হলো আমরা একটু কাভার করার জন্য চেষ্টা করতেছি, বাট আমাদের এদিকে তো হচ্ছে হলো ঘনবসতি, অনেক বেশি ঘনবসতি থাকার কারণে জনসংখ্যা অনেক বেশি, যার কারণে হচ্ছে হলো সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, নিচ্ছে। তো আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আপনাদের এই যে এই বন্যাপ্রবণ এলাকায় যে প্লাবিত হওয়ার কারণে আপনারা বাজারে যেতে সমস্যা হইতেছে, বা যে মেইন বাজারগুলো, টার্নিং পয়েন্টে যে বাজারগুলো, বাজারের আশেপাশে প্লাবিত হয়েছে, প্লাস এই পাশে এলাকাগুলো প্লাবিত হয়েছে, এতে কি বাজারের দাম দরের বিষয়ে কোনো ইফেক্ট পড়ছে আপনাদের উপর? হ্যাঁ, অবশ্যই পড়ছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে হলো আমরা যতটুকু জানি গ্যাসের দাম বর্তমানে বোতলের দাম হচ্ছে 1450 টাকা, একটা বোতলের দাম 1450 টাকা, কিন্তু সেই গ্যাসটা এখন বিক্রি করা হচ্ছে 2000, 2500, 3000 পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মতোই সচেতন সকল নাগরিকের কাছে অনুরোধ করব বাজার মনিটরিং করার জন্য।
আমি যদি একটা বোতলের দাম যদি ধরি 1450 টাকা, আমার হচ্ছে হলো দোকান ভাড়া, আমার হচ্ছে হলো লেবার খরচ, তারপরে নৌকা ভাড়া, এভরিথিং মিলে আরও 100 টাকা আপনি বাড়তি করতে পারবেন। তার মানে হচ্ছে হলো 1550 টাকা প্রতিটা গ্যাসের বোতলের হিসাবে। কিন্তু আমরা সেই গ্যাসটা কিন্তু এখন কিনতেছি 2100, 2200, 2500, 3000 পর্যন্ত। শুধু কি গ্যাস না, প্রতিটা পণ্যের মধ্যে একই অবস্থা। 60 টাকা, 70 টাকা, 80 টাকার চিড়া এখন বাজারে বিক্রি করতেছে 120 টাকা, 150 টাকা পর্যন্ত। ইফেক্ট তো অবশ্যই আছে, এবং এটা প্রতিটা পণ্যের মধ্যে, নিত্য পণ্য প্রতিটা আইটেমের মধ্যে। এগুলা আমরা আসলে ত্রাণ কার্যক্রম এর সাথে জড়িত থাকার কারণে আমরা বাজার মনিটরিং করতে পারতেছি না। আবার যারা বাজার মনিটরিং করতেছে তারা আবার ত্রাণ কার্যক্রমে আসতে পারতেছে না। তবে এটার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে হলো, আগে বাজারের মধ্যে আমাদের শুধু বাজার না, প্রতিটা বাড়িতে এখন পানি ঢুকার কারণে বাজারও কিন্তু এফেক্ট। বাজারের প্রতিটা দোকান কিন্তু খুলতে পারতেছে না। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। দেখা গেল আগে একটা বাজারের মধ্যে দোকান ছিল হচ্ছে হলো 10টা, 15টা, 20টা, এখন দোকান আছে মাত্র 2টা, 3টা। অসাধু ব্যবসায়ীরা, কুচক্রীরা অবশ্যই এগুলা করে, এবং যেটার হচ্ছে হলো চাক্ষুষ প্রমাণ আমরা এটার প্রমাণ, আমরা এটার ভুক্তভোগী। এটা শুধু আমরা না, আমাদের এরিয়াতে যারা আছে সবাই। জি ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে হলো নাজিমউদ্দিন। আচ্ছা, আমরা এখন যার সাথে কথা বললাম উনি এখানে স্থায়ী একজন বাসিন্দা। তো আমরা আসছিলাম মূলত গাজীপুর টঙ্গী থেকে। আমরা যেভাবে আসলে সহযোগিতা করার প্রয়োজন ছিল সেভাবে সহযোগিতা করতে পারিনি। এখানে আসলে সবচাইতে ভুল হয় আমাদের একটা জায়গায়, সেটা হলো আমরা যখন কোনো জায়গায় ত্রাণ দিতে যাই, আমরা কিংবা অন্য সংস্থা কিংবা অন্য ফাউন্ডেশন, তারা শুধু আমরা টার্নিং পয়েন্টে ত্রাণটা দিয়ে চলে যাই। আসলে ভাই আমাদেরকে ভিতরে নিয়ে আসছে, না হলে বুঝতে পারতাম না যে ভিতরে এত ভয়াবহ অবস্থা। আমরাও প্রথমে শুরুর দিকে টার্নিং পয়েন্টে ত্রাণটা দিছি, যার কারণে এইদিকে এসে আমার ত্রাণের একটা সংকট দেখা দিছে। কিন্তু ওই দিকের চেয়ে মানুষগুলো খাবারের এবং মেডিসিন বা যেসব বিষয়গুলো বললো, যে অল এভরিথিং বিষয়গুলো নিয়ে তারা খুব সমস্যায় ভুগতেছেন। তো বন্যাপ্রবণ এলাকায় আসলে বলতে গেলে যে এই সাইডটা আছে, এদিকেও মোটামুটি ঘনবসতি। আর যেসব সমস্যা ফেস করতেছে বেশি সেটা হলো বিদ্যুৎ, যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, কোনো জায়গায় এই নিউজ পৌঁছায় দিতে পারতেছে না, এমনকি দেশের বাইরে পর্যন্ত নিউজ যাইতে পারতেছে না। এই জন্য আসলে আমাদেরকে ওইরকমভাবে যে প্রোটেকশন দেওয়ার জন্য যে একটা মানে প্রয়োজন সেটা আমরা পাইতেছি না। যেমন একটা ফোন চার্জ দিতে গেলে ওনাদের বাজারে যে সদরের বাজারটা আছে, মেইন বাজার আছে, ওখানে যাইতে হইতেছে, আর এর বিনিময়ে গুনতে হচ্ছে মানে অধিক টাকা পয়সা আর কি। তো এই বিষয়টা যারা করতেছে আমি তাদেরকে অবশ্যই সতর্ক করব যে বিপদগ্রস্ত মানুষের পাশে না দাঁড়াতে পারলেও অন্তত তাদের ক্ষতি করবেন না। কারণ এখানে যারা বন্যাপ্রবণ এলাকায় আটকে আছে তাদের আপাতত সকলের ইনকাম বন্ধ আছে। তো আপনারা যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন, আর না হলে এখানে স্থগিত থাকবেন, কিন্তু তাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না। আসসালামু আলাইকুম।